তো আজকে আমরা আরহেনিয়াস অ্যাসিড কারক তথ্যটা পড়ব। আমাদের সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মাঝে এটা একটা। হ্যাঁ, আরহেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্ব। আহ, এছাড়াও আমরা আরো কয়েকটা তথ্য পড়ব অ্যাসিড ক্ষারক নিয়ে আর কি। তো শুরুতেই আমাদের শুরু করব আরহেনিয়াসকে নিয়ে। আরহেনিয়াস সাহেব কি বলেছেন অ্যাসিড সম্পর্কে, বা অ্যাসিডের সংজ্ঞাটা কিরকম ছিল? তো উনি বলেছেন এসিড বা অম্ল হচ্ছে হাইড্রোজেনযুক্ত যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। তো উনার কথাটা খুবই সাবলীল এবং সহজ ছিল। তো উনি জাস্ট এসিডকে ডিফাইন করেছেন এভাবে: যারা হাইড্রোজেন আয়ন যুক্ত হবে, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে, তারাই হচ্ছে এসিড। যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে, তারাই বলেন উনি অ্যাসিড। ঠিক আছে, তাহলে ওনার জাস্ট সিম্পল কথা ছিল যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে তারাই হচ্ছে অ্যাসিড। আচ্ছা, হাইড্রোজেন আয়নের মাঝে আমরা জানি হাইড্রোজেন হচ্ছে তোমার কি, হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রন আছে, তার মাঝে একটা প্রোটন আছে, তাই না? হাইড্রোজেন যখন একটা ইলেকট্রন দান করে তখন সে হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হয়, যেটাকে আমরা বলি, তার মানে এখানে এখন কি আছে শুধু, এটার নাম হাইড্রোজেন আয়ন। এখানে আগে ছিল একটা প্রোটন একটা ইলেকট্রন, এখানে জাস্ট এখন একটা প্রোটন অবশিষ্ট আছে, কারণ একটা ইলেকট্রন সে দান করে দিছে। তার মানে এটাকে আমরা প্রোটনও বলি। হাইড্রোজেনের অপর নাম কি? প্রোটন। এটা একটু জেনে রাখো। তো এক্ষেত্রে উনি বলেছেন যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে তারা অ্যাসিড বা অম্ল। ঠিক আছে। তো আসো, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাসিডের সংজ্ঞা হিসেবে আমরা উদাহরণ পাবো হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো, কারণ তারা প্রত্যেকে জলীয় দ্রবণ আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করবে, এগুলো আমরা পাচ্ছি। দেন আমরা আরো যদি ক্ষারকের সংজ্ঞা দেই, উনি ক্ষারকের সংজ্ঞা দিয়েছেন এইভাবে: যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে। তাহলে উনি অ্যাসিডের সংজ্ঞা দিয়েছেন যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে। ক্ষারকের সংজ্ঞা দিয়েছেন যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে, তারা হচ্ছে ক্ষারক। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ক্ষারকে ওনার মতে হাইড্রোক্সিল আয়ন উপস্থিতি থাকতে হবে। তো এই ক্ষেত্রে উনি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি উদাহরণ আমরা পাই ওনার থেকে। কারণ প্রত্যেকটা জলীয় দ্রবণ আয়নিত হয়ে আলটিমেটলি হাইড্রোক্সিল আয়ন দান করে, খুবই সিম্পল বিষয়টা। তো আরহেনিয়াস তত্ত্বের সাফল্য আমরা কি বলতে পারি? এক্ষেত্রে জলীয় দ্রবণে যে আমাদের এসিড ক্ষারকের বিভিন্ন ব্যাখ্যায় আরহেনিয়াস তত্ত্ব খুবই কার্যকরী। দেন যে কোনো শক্তিশালী অম্লের সাথে যে কোনো ক্ষারকের প্রসারণ বিক্রিয়ার প্রতিমূল্য পানি উৎপন্ন হতে যে তাপ উৎপন্ন হয় তাকে প্রসারণ তাপ বলা হয়, যার মান 57.34 কিলোজুল পার মোল। হওয়ায় এসিড ক্ষারক তত্ত্ব সহজে ব্যাখ্যা করে। মানে আমরা জানি যে তোমার এসিড যদি হাইড্রোজেন আয়ন দান করে, ক্ষারক হচ্ছে তোমার ওএইচ দান করবে। এসিড ক্ষারক বিক্রিয়া করে আমরা জানি পানি উৎপন্ন করে, তাই না? এসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এই পানিটা উৎপন্ন হয় হাইড্রোজেন এবং ওএইচ মিলে যে H2O গঠিত হয় ওটা থেকে। তাহলে এখানে এই যে 1 মোল পানি উৎপন্ন হয়, প্রতি মোল যে পানি উৎপন্ন হয় এবং যে তাপ সৃষ্টি করে এই বিক্রিয়ার ফলে, এখান থেকে আমাদের তোমার নির্দিষ্ট যে মান প্রশমন তাপ এটা বের করাটা বেশ সহজ হয়। দেন সব ক্ষেত্রে এসিড ক্ষার দ্রবণের প্রকৃতপক্ষে একই ব্যাখ্যা হাইড্রোজেন এবং ওএইচ এর সংযোগে আমাদের পানি উৎপন্ন হয়। বিষয়টা খুবই সিম্পল। এসিড থেকে আসে হাইড্রোজেন, ক্ষারক থেকে আসে ওয়েজ, দুজনে মিলে পানি, যেটা হচ্ছে প্রশম অণু, মানে এটা অ্যাসিডও না ক্ষারকও না। এরপরে আমাদের পরবর্তীতে আমরা যদি যাই, বিয়োজন ধ্রুবক সম্পর্কে আমরা ধারণা পাইতে পারি এর মাধ্যমে। আর হেনরির তত্ত্বের মাধ্যমে আমরা বিয়োজন ধ্রুবকের পরিমাণগত ব্যাখ্যা করতে পারি। মানে এখানে হাইড্রোজেন অ্যানায়ন, তারপর বিয়োজন ধ্রুবক কে ইজ ইকুয়াল টু আমরা জানি এদিকে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই উৎপাদের ঘনমাত্রার গুণফল। ক্ষারকের বেলায় বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই উৎপাদের ঘনমাত্রার গুণফল। তো এই কে এর মান থেকে আমরা জানতে পারি যে কোনটা সবল অ্যাসিড বা তীব্র অ্যাসিড। তাহলে সবল বা তীব্র অ্যাসিডের ব্যাখ্যা আমরা দিতে পারি। কোনটা আবার দুর্বল অ্যাসিড, কে এর মান খুব কম হলে তাকে আমরা দুর্বল অ্যাসিড বলি, সাপোজ আমাদের ইথানোয়িক অ্যাসিড। দেন আমাদের যদি কে বি এর মান, মানে কে অফ বেস, হ্যাঁ, কে অফ এ মানে কে অফ অ্যাসিড, কে অফ বি মানে কে অফ বেস, এর মান যদি বেশি হয় তাকে আমরা তীব্র বা সবল কারক বলি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। যদি কে বি এর মান যদি কম হয় তাহলে আমরা তাকে দুর্বল কারক বলি, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে। তো আবার হাইড্রোজেন যুক্ত যৌগ, সব যৌগ আবার অম্ল না, মানে তুমি সব যৌগকে আবার অম্ল বলতে পারবে না, কারণ এদের কে এর মান থাকে না। অর্থাৎ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় না, অর্থাৎ যেমন মিথেন অণুতে হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু মিথেন অম্ল না। মানে এই ক্ষেত্রে আমাদের যে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় না, সাপোজ আমাদের যে হাইড্রোজেন আয়ন থাকলে তার অম্ল হবে তা না, মিথেন। মিথেন এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন আছে আমরা দেখতে পাচ্ছি, বাট এ কিন্তু তোমার দান করবে না, হাইড্রোজেন এটা দান করবে না জলীয় দ্রবণে। দ্যাটস ওয়াই তার মধ্যে হাইড্রোজেনের দেখা সত্ত্বেও তাকে আমরা অ্যাসিড বলতে পারবো না। এবং মিথানল সিএসটি ওএইচ, যেটা একটা অ্যালকোহল, অ্যালকোহলের মাঝে ওএইচ আছে, বাট তারা
মোটেও ক্ষারক না। ওয়েজ থাকলেই যে ক্ষারক হবে তা না, এবং এই ক্ষেত্রে আমরা সেটাকে ক্ষারকে ইনক্লুড করব না। তো এই জায়গাটাতে আমরা অ্যাসিড ক্ষারক তত্ত্ব যেটা দিয়েছেন আরহেনে সাহেব, ওটার সামান্য সীমাবদ্ধতাও আমরা এই ক্ষেত্রে পরিলক্ষিত করতে পারি, যেখানে হাইড্রোজেন পেয়েও আমরা সেটাকে আবার আমরা অ্যাসিড বলতে পারছি না, বা মানে এই ক্ষেত্রে সামান্য আমরা ওয়েজ এর ক্ষেত্রেও সামান্য সীমাবদ্ধতা পাচ্ছি। তো এই সীমাবদ্ধতা দূর হবে আমাদের পরবর্তী যে নীতি আছে এটা, এই যেখানে সীমাবদ্ধতা আর কয়েকটা কথা আছে দেখো। এক্ষেত্রে আমরা আর্হেনিয়াস অম্ল ক্ষারক তত্ত্ব জলীয় দ্রবণে খুব বেশি কার্যকর হলেও অজলীয় দ্রবণে মোটেও কার্যকর না। মানে এক্ষেত্রে আমাদের অবশ্যই উনি বলেছেন যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে তারা হচ্ছে অ্যাসিড, যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে তারা হচ্ছে ক্ষারক। মানে এক্ষেত্রে উনার অ্যাসিড ক্ষারক তথ্যটাকে স্ট্যাবলিশ করার জন্য ওই আমাদের যে রাসায়নিক সাবস্টেন্স ওটাকে অবশ্যই জলীয় দ্রবণে আয়নিত হতে হচ্ছে। তো জলীয় দ্রবণের ক্ষেত্রে এটা খুবই কার্যকর আমরা বুঝতে পারলাম, বাট অজলীয় দ্রবণ যেগুলাকে আমরা জলীয় দ্রবণের মাঝে আয়নিত করতে পারবো না, ওই ক্ষেত্রে কি আমরা কখনোই অ্যাসিড ক্ষারক পাই না? নিশ্চয়ই পাই আমরা এমন অ্যাসিড ক্ষারক। তাহলে ওইগুলো আসলে আমরা কোনো মানে কোনো ব্যাখ্যা দিতে পারি না। সাপোজ NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি তুমি কোনো ওয়েজ দেখতে পাচ্ছ? অ্যামোনিয়ার ক্ষেত্রে কোনো ওয়েজ দেখতে পাচ্ছ? নিশ্চয়ই না। তবে এটা তেমনি এটা জলীয় দ্রবণে তোমার ওয়েজ দান করবে না কখনো। তারপরেও আমরা জানি অ্যামোনিয়া একটা ক্ষার, অ্যামোনিয়া একটা ক্ষার। তো এর কোনো সঠিক ব্যাখ্যা আমাদের আরহেনিয়া সাহেবের তথ্য থেকে আমরা পাই না। দ্যাটস ওয়াই আমরা এটা তার একটা সীমাবদ্ধতা বা লিমিটেশন হিসেবে বলতে পারি। তো এই ক্ষেত্রে আমরা অর্থাৎ পানির অনুপস্থিতিতে অম্লকারক ধর্মকে ব্যাখ্যা করতে পারে না। মানে এই ক্ষেত্রে পানির অনুপস্থিতিতে মানে জলীয় দ্রবণ ছাড়া আমাদের আরহেনিয়াস তত্ত্বের এই তথ্যটা, আরহেনিয়াস তত্ত্বটা মোটেও বেশ ভালো কাজ করে না। এছাড়া কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি জলীয় দ্রবণ অম্লধর্মী হয়। আমরা কপার সালফেট, ফেরাস সালফেটকে তো আমরা বেশ ভালোভাবে চিনি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে বেশ ভালোভাবে চিনি, তার প্রত্যেকে কিন্তু আমাদের অম্লধর্মী বা এসিডীয় ধর্ম হয়। কিন্তু কপার সালফেট ক্ষেত্রে চিন্তা করো, তার মাঝে কি কোনো হাইড্রোজেন আছে? সে জলীয় দ্রবণে কি কখনোই তোমার হাইড্রোজেন দান করবে? তার কাছে হাইড্রোজেন নাই, সে দান করবে কোত্থেকে? তারপরেও সে কিন্তু অ্যাসিড বা অম্লধর্মী। তো আরহেনিয়াস তত্ত্বের মাধ্যমে আমরা কিন্তু এই কপার সালফেটকে আইডেন্টিফাই করতে পারি নাই অ্যাজ এ অ্যাসিড হিসেবে। ফেরাস সালফেটকে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, সেম জিঙ্ক সালফেটকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই এজ এ অ্যাসিড হিসেবে। তো এটা কিন্তু তার তথ্যের বা থিওরির সীমাবদ্ধতা বা লিমিটেশন। সেম ভাবে আমরা সোডিয়াম কার্বনের লবণেরও ক্ষারধর্মী হয়, কিন্তু এর ব্যাখ্যা আমাদের আরহেনিয়াস সাহেব দিতে পারে না। দেন গ্যাসীয় অবস্থায় কোনো যৌগের অম্ল বা ক্ষারক ধর্ম আরহেনিয়াস তত্ত্বে ব্যাখ্যা করতে অসমর্থ হয়। গ্যাসীয় অবস্থায় কোনো তথ্য আমাদের কিরকম হবে? সাপোজ আমরা অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া গ্যাস, তাহলে অ্যামোনিয়া গ্যাস এটা যে ক্ষারক এটার ব্যাখ্যা উনি দিতে পারেন নাই। হ্যাঁ, HCl যদি গ্যাসীয় অবস্থায় থাকে, মানে HCl তোমার যদি তুমি জলীয় অবস্থায় দিলে না এটা হাইড্রোজেন আয়ন দান করবে, বাট HCl গ্যাসীয় অবস্থায় কি হাইড্রোজেন আয়নের মানে কোনো ইয়ে আসবে এখানে? আয়নিত অবস্থায় বিষয়টা আসবে না। তো তখন কিন্তু আমাদের আরহেনিয়া সাহেব HCl যে একটা তোমার এসিড এটা উনি প্রমাণ করতে পারেন না। তো এগুলা ছিল ওনার বেশ সীমাবদ্ধতা। দেন এসিড ক্ষারক আরহেনিয়াস তত্ত্বে হাইড্রোক্সিল মূলকযুক্ত যৌগকে ক্ষারক বলা হয়েছে, কিন্তু ধাতব অক্সাইড যেমন ক্যালসিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম, অ্যামিন, অ্যানিলিন ইত্যাদি যৌগের ক্ষারক তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। মানে এখানে আমাদের হাইড্রোক্সিল মূলক থাকলেই তাকে বলা হচ্ছে ক্ষারক, কিন্তু ক্যালসিয়াম অক্সাইডে কই হাইড্রোক্সিল মূলক তো নাই, অ্যামোনিয়াতে কই হাইড্রোক্সিল মূলক তো নাই, অ্যানিলিনে তো কই হাইড্রোক্সিল মূলক নাই, তারপরেও কেন এগুলা ক্ষারক? এর কোনো সঠিক ব্যাখ্যা আরহেনিয়াস সাহেব দিতে পারেন না। তো এগুলা ছিল তার মূলত সীমাবদ্ধ বা লিমিটেশন। তবেও আমরা তার বেশ মানে অবদান আমাদের উনি ওনার তথ্যে দিয়েছেন। কিভাবে যে জলীয় দ্রবণে যদি আয়নিত হয় হাইড্রোজেন আয়ন দেয় তারা অ্যাসিড বলবো, হাইড্রোক্সিল আয়ন দিলে তারা ক্ষারক বলবো। তো এর মাঝে আমাদের অল্প কয়েকটা সীমাবদ্ধতা দূর করে আসেন আমাদের ব্রনস্টেড লাউরি তথ্য, বা স্যার ব্রনস্টেড আসেন লাউরি, দুজন ব্রনস্টেড এবং লাউরি। তো ওনারা আমাদের অনুবন্ধী অম্ল ক্ষারক সহ ওনারা একটা ব্যাখ্যা দেন। তো ওনাদের মতে অম্ল হলো যারা জলীয় দ্রবণে প্রোটন দান করতে পারে। আমি তোমাকে একটা কথা বলেছিলাম, হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন একটা প্রোটন, যখন তুমি হাইড্রোজেন আয়ন বলবা তখন সেই ক্ষেত্রে এক্ষেত্রে একটা ইলেকট্রন দান করিতেছে, তার মানে এটাকে আমরা বলতেছি প্রোটন। আমি এই কথাটা এই জন্য বলেছি, হাইড্রোজেন আয়ন যে কথা প্রোটনও ঠিক সেম কথা, হাইড্রোজেন আয়ন যে কথা প্রোটনও ঠিক একদম সেম কথা। তাহলে এই ক্ষেত্রে তো আমাদের এক্ষেত্রে আমাদের একটা সমস্যা কি, মানে আমাদের আরহেনিয়াস সাহেব বলেছেন যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে তারা হচ্ছে অ্যাসিড। আমরা জানি হাইড্রোজেন আয়ন যে কথা প্রোটন সেম কথা। ব্রনস্টেড লাউরি এসে কি বলেন? ওনারা বলেন এসিড হচ্ছে যারা জলীয় দ্রবণে প্রোটন দান করবে। আলটিমেটলি কথা দুটা কিন্তু একই। আলটিমেটলি কথা দুটা কিন্তু একই। মানে তোমার নাম সাপোজ কামরুল এবং তোমার নাম আবার মুনির, মানে তোমাকে বাসায় ডাকে সাপোজ মুনির, আমরা ডাকি সাপোজ কামরুল। তো এই ক্ষেত্রে আমি যদি বলি কামরুল কেমন আছো, কথাটা যেমন সেম কথা, মুনির কেমন আছে কথাটাও কিন্তু সেম কথা। তো এই ক্ষেত্রে আমাদের
বিষয়বস্তু কিন্তু এক, এই জায়গায় হাইড্রোজেনকে বোঝাইছে, এই জায়গায় প্রোটনকে বোঝাইছে। নামগত দিক থেকে তারা পার্থক্য হলেও বস্তুগত দিক থেকে কিন্তু তারা একই। তো দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে আমাদের অম্লের কোনো চেঞ্জ হইল না। মানে ব্রনস্টেড এর মতে আমরা যে অ্যাসিডকে চিনব, আরহেনিয়াস মতে আমরা সেই অ্যাসিডকে আগে চিনে গেছি। মানে এক্ষেত্রে অ্যাসিডের কোনো সে চেঞ্জ করতে পারলো না। মানে আমরা আরহেনিয়াস অ্যাসিড হিসেবে যাকে যাকে চিনব, ব্রনস্টেড অ্যাসিড হিসেবেও ঠিক তাকে তাকে চিনব। ঠিক আছে। এখন আসো কারেকের ক্ষেত্রে উনি একটা কথা বলছে, ক্ষারক হলো এমন একটা যৌগ যারা জলীয় দ্রবণ অম্ল হতে প্রোটন গ্রহণ করে। এই কথাটা একটু ভিন্ন বলছে আরহেনিয়াস থেকে। আরহেনিয়াস বলছে কি, ক্ষারক হলো ওইসব যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে। ক্ষারক হচ্ছে ওইসব যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে। তাহলে এই ক্ষেত্রে উনি একটু ভিন্নতা নিয়ে আসছে কথাটাতে। এক্ষেত্রে উনি একটু এভাবে বলছে যে এখানে আমাদের যারা প্রোটন গ্রহণ করবে তারা হচ্ছে আমাদের এক্ষেত্রে ক্ষারক। এই কথাটার মানে আমাদের একটু ডিপলি নেওয়া উচিত, এবং এটার মাধ্যমে আমরা দেখব ব্রনস্টেড লাউরি তথ্যে আমাদের ক্ষারকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কারণ আমাদের আরহেনিয়াস হিসেবে, আরহেনিয়াস সাহেব আমাদের যেগুলাকে ক্ষার হিসেবে উনি আমাদের আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়েছেন, বাট ব্রনস্টেড লাউরি এই তথ্য অনুসারে আমরা অনেক ক্ষারকে ক্ষার হিসেবে আয়ত্তে নিয়ে আসতে পেরেছি বা ডিফাইন করতে পেরেছি। তো এটা হচ্ছে হচ্ছে আমাদের একটা সাফল্য ব্রাউনস্টেড লাউরিতে। বাট এসিডের ক্ষেত্রে উনি কোনো সাফল্য দেখাইতে পারেন নাই। এসিডের ক্ষেত্রে আরহেনিয়াস যা বলেছেন উনি ইনডিরেক্টলি সেম কথাটাই বলেছেন। এক্ষেত্রে কোনো পার্থক্য নাই। তো এক্ষেত্রে দেখো আমরা জানি অ্যামোনিয়াকে উনি শনাক্ত করতে পারেন নাই। কে শনাক্ত করতে পারেন নাই? আমাদের আরহেনিয়াস সাহেব। উনি তো বলেছেন যারা ওয়েজ দান করবে তারা অ্যাসিড, বাট অ্যামোনিয়ার ক্ষেত্রে তো কোনো ওয়েজ নাই, তারপরে তারা আমরা তাকে ক্ষারক বলি। তো এক্ষেত্রে আমরা এগুলার কয়েকটি সমাধান পাবো। এখন আসো আচ্ছা এই জায়গাটাতে আমরা আর কিছু, তাহলে এটাকে প্লুটোনীয় তথ্য বলা হয়। এই ক্ষেত্রে আমাদের দেখো এই জায়গাটা আমাদের যেহেতু প্লুটোন নিয়ে কথাবার্তা বলেছেন উনি, এই জায়গাটাকে প্লুটোনীয় তথ্য বলেন উনি। হ্যাঁ, এই জায়গাটায় প্লুটোনীয় তথ্য উনি বলেন। আচ্ছা, তো এক্ষেত্রে দেখো আমাদের এখন আমি কথাটা ক্ল্যারিফাই করি। দেখো তুমি অ্যামোনিয়া, অ্যামোনিয়া হিসেবে তুমি কিন্তু ওটাকে তুমি আইডেন্টিফাই করতে পারো নাই। কাকে আইডেন্টিফাই করতে পারো নাই? আমাদের আগের যে আরহেনিয়াস তত্ত্ব ওখান থেকে এটা যে ক্ষারক এটা আইডেন্টিফাই করতে পারো নাই। বাট এই ক্ষেত্রে তুমি অবশ্যই সেটা আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখো এই জায়গায় আমাদের অ্যামোনিয়া আছে NH3, এটা এখানে HCl আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো দুজনে বিক্রিয়া করতেছে। এখান থেকে আমাদের একটা প্রোটন এসি হাইড্রোজেন প্রোটনটা এই অ্যামোনিয়ার সাথে যুক্ত হবে এবং NH4+ তৈরি হবে। এখানে ছিল NH3, হাইড্রোজেন ছিল তিনটা, এখানে জায়গায় চারটা হয়ে গেল, মানে একটা প্রোটন যুক্ত হয়েছে এক কথায়। তো এই বিষয়টাই হলো আসলে আমাদের প্রোটন গ্রহণ করার মতো। তাহলে যেহেতু এখানে অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করেছে তাই এটাকে আমরা ক্ষারক বলবো। যেহেতু এখানে অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করেছে তাই এটাকে আমরা ক্ষারক বলবো। আমি কিন্তু আরেকটা এখন কনসেপ্টে চলে যাব, এটা থেকে ভালোভাবে বুঝে নিও বিষয়গুলো একদম লিঙ্ক বাই লিঙ্ক। এ জায়গায় ফার্স্ট আমরা বলেছি কি, যেটা হাইড্রোজেন দান করা মানে যে কথা, প্রোটন দান করা মানে ঠিক সেম কথা। তার মানে এক্ষেত্রে আর্হেনিয়াসের এসিডের কোনো পরিবর্তন আসে নাই। বাট ওই ক্ষেত্রে আর্হেনিয়াস বলছে ওয়েজ দান করার বিষয়ে, বাট এই ক্ষেত্রে আমাদের উনি বলছে কি হাইড্রোজেন আয়ন গ্রহণ করার বিষয়ে। কথাটা কিন্তু আমাদের এক্ষেত্রে ভিন্ন আছে, সেই জন্য আমরা কিন্তু এই জায়গায় এটা তথ্যটা বেশ ভালোভাবে আহ ক্ষারক বৃদ্ধি হিসেবে আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে অ্যামোনিয়াটা আমাদের এই ক্ষেত্রে তোমার প্রোটন গ্রহণ করেছে, অ্যামোনিয়াম আয়ন পরিণত করেছে, তাই এটাকে আমরা তোমার ক্ষারক বলতে পারবো অ্যামোনিয়াকে এই ক্ষেত্রে। এদিকে ওএইচ মাইনাস এটাকে আমরা ক্ষারক যদি বলি, HCl এটা অম্ল। দেন এখানে দেখো এই যে আমাদের একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতেছে, এটা এটা এখন HO ছিল, এখানে H2O হয়ে গেছে, কারণ একটা হাইড্রোজেন গ্রহণ করেছে তথা প্রোটন গ্রহণ করেছে। যেহেতু হাইড্রোজেন আয়ন গ্রহণ করা মানেই প্রোটন গ্রহণ করা, আমরা বলতে পারি এটা প্রোটন গ্রহণ করেছে। এবং এদিকে ক্লোরাইড একা হয়ে গেছে, তার মানে আমাদের এদিকে ক্ষারক, এটা ক্ষারক হিসেবে কাজ করেছে, তার জন্যই সে এখানে একটা প্রোটন গ্রহণ করেছে। তো এই ক্ষেত্রে অ্যামোনিয়া এবং ওএইচ উভয় HCl থেকে প্রদত্ত হাইড্রোজেন আয়ন গ্রহণ করার কারণে প্রত্যেকে একটা ক্ষারক। এক্ষেত্রে আমরা ক্ষারকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলতে পারি। তো এই ক্ষেত্রে আবার ক্ষারক হলো প্রোটন গ্রহীতা, তাহলে ক্ষারক হলো কারা? ক্ষারক হলো প্রোটন গ্রহীতা। ঠিক আছে, ক্ষারক হলো যারা প্রোটন গ্রহণ করে বা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। তাই প্রোটনকে আবদ্ধ করার জন্য ক্ষারকের মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই ক্ষেত্রে এবার আমাদের, তুমি এমসিকিউতে পারফর্ম করার জন্য তোমাকে এই কয়েকটা বিষয়বস্তু মাথায় রাখতে হবে। মনে আছে কিনা জানি না, NH3 বা অ্যামোনিয়া যখন আমরা হাইব্রিডাইজেশন পড়েছিলাম, NH3 তে আমরা উপরে একটা ডট লিখতাম। উপরে এরকম মানে এই যে এগুলো দেওয়ার মানে কি, এখানে একটা আমাদের মুক্তজোড় ইলেকট্রন আছে। এই জায়গায় কি আছে? এই জায়গায় মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন আমি তোমাকে অন্য একটা বিষয়ে ডাইভার্ট করে ফেলবো। এখন দেখো আমি তোমাকে বলেছি হাইড্রোজেন আয়ন যে কথা, হাইড্রোজেন আয়ন যে কথা, প্রোটন সেম কথা। এর কারণ আমি ব্যাখ্যা দিয়েছি, কারণ হলো প্রোটন থেকে তুমি একটা নিয়ে যাওয়ার ফলে এখানে শুধুমাত্র প্রোটনই থাকে একটা, দ্যাটস ওয়াই এটাকে তুমি প্রোটন বলছো। বিষয়টা খুবই সিম্পল। এতটুকু বুঝছো আশা করি। এরপরে আসো, এটা এই কথাটা সবসময় মাথায় রাখবা, কাউকে ইলেকট্রন দান করা মানে এই কথাটা আমি বোঝার জন্য বলতেছি। এই বিষয়টা মাথায় রাখলে তুমি এর পরবর্তী যে তথ্যটা আছে এটাও সব ভালোভাবে বুঝে যাইতে পারবা। দেন মনে রাখবা কাউকে ইলেকট্রন দান করা মানে হলো কাউকে ইলেকট্রন দান করা যে কথা,
তার থেকে প্রোটন গ্রহণ করা বা হাইড্রোজেন আয়ন গ্রহণ করা সেম কথা। এই কথাটা মাথায় রাখতে পারলে তুমি এই অধ্যায়ের মানে এই যে এসিড ক্ষারক তত্ত্ব সবগুলোই তোমার ক্লারিফিকেশন হয়ে যাবে, আর কোনো ভেজাল থাকবে না। ভেজালটা হয় এই জায়গাটাতে শুধু, মনে রাখার ক্ষেত্রে আর কি। মনে রাখবা, কারো কাছে হাইড্রোজেন দান করা মানে হলো তার কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন গ্রহণ করা মানে ইলেকট্রন গ্রহণ করা মানে হলো তার কাছ থেকে হাইড্রোজেন দান করা। হ্যাঁ, উল্টা বিষয়টা সবসময় প্রোটনের সাথে, আমরা প্রোটন দিয়ে বলি বিষয়টা, প্রোটন দিয়ে বললে বিষয়টা আরো সুন্দর দেখাবে। মানে কারো কাছ থেকে প্রোটন, কারো কাছে প্রোটন দান করা মানে হলো তার কাছ থেকে ইলেকট্রনটা গ্রহণ করা। কারো কাছ থেকে প্রোটনটা দান করা মানে হলো, কারো কাছে প্রোটনটা দান করা মানে হলো তার কাছ থেকে ইলেকট্রনটা গ্রহণ করা। এখন তোমার বাকি বাকি সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমরা এর পরবর্তী যে তথ্যটা বলবো সেটা আমাদের এই ইলেকট্রনের সাথে জড়িত। ইলেকট্রনের সাথে জড়িত এবং তুমি বিষয়টাকে ম্যাচ করতে পারবা। বিষয়টা খেয়াল করো, এ জায়গায় আমাদের বলতেছে ক্ষারক হলো প্রোটন গ্রহীতা, মানে যারা প্রোটন গ্রহীতা। আচ্ছা, ক্ষারক মানে প্রোটন গ্রহীতা, তার মানে অল্টারনেটিভ ভাবে আমরা বলবো ইলেকট্রন দাতা। ক্ষারক যদি প্রোটন গ্রহীতা হয়, আমি এখন তোমাকে যে বিষয়টা বুঝিয়েছি ওটার মানে তুমি বলতে পারো এটা হচ্ছে প্রোটন দাতা। তাই প্রোটনকে আবদ্ধ করার জন্য ক্ষারকের মুক্তজোড়ী ইলেকট্রন থাকে। এখন বিষয়টা এবার তোমার আস্তে আস্তে ক্লিয়ার হবে। প্রোটনকে আবদ্ধ করার জন্য ক্ষারকের মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, বিষয়টা কি তুমি খেয়াল করছো? প্রোটনকে আবদ্ধ করার জন্য ক্ষারকের মুক্তজোড়ী ইলেকট্রন থাকবে। আমি তোমাকে বলেছি কি, যে হাইড্রোজেন গ্রহীতা, মানে এক্ষেত্রে এটাকে কি বলা হচ্ছে, গ্রহীতা হাইড্রোজেন প্রোটন বলি, যে এটা হচ্ছে প্রোটন গ্রহীতা, এটা হচ্ছে প্রোটন গ্রহীতা। তার মানে আমার কথা মতে আমি যে তোমাকে কনসেপ্টটা বোঝাচ্ছি, এটা প্রোটন গ্রহীতা মানে সে প্রোটন, সে ইলেকট্রন দাতা। আচ্ছা, ইলেকট্রন দাতা মানে কি? সে ইলেকট্রন দান করবে। ইলেকট্রন দান করা মানে কি? তার কাছে ইলেকট্রন থাকতেই হবে, তার কাছে ইলেকট্রন থাকবে। খেয়াল করো, প্রোটনকে আবদ্ধ করার জন্য ক্ষারকের মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই যে মুক্তজোড় ইলেকট্রন থাকার কথা, এটাই বোঝাচ্ছে আমাদের ইলেকট্রন দাতার বিষয়টা। এই যে, তাই প্রোটনকে আবদ্ধ করার জন্য ক্ষারকের মুক্তজোড় ইলেকট্রন থাকে। মুক্তজোড় ইলেকট্রন থাকা মানে হচ্ছে ওই মুক্তজোড় ইলেকট্রন সে মূলত দান করবে। উইচ আয়ন সহ ফ্লোরিন আয়ন, কার্বনেট আয়ন, অ্যামোনিয়াম প্রত্যেকের মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন আসো, আমি যখন তোমাকে হাইব্রিডাইজেশন পড়িয়েছি, হাইব্রিডাইজেশন পড়ার সময় দেখিয়েছি NH3, NH3 তে এখানে এক জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে। বলো H2O তে কয় জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে, মনে আছে কিনা দেখি। পানিতে কয় জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে? আহ, 2 জোড়া। ইয়াস, দুই জোড়া, উপরে এক জোড়া নিচে এক জোড়া, এতে কনফিউজ হওয়ার কিছু নাই। অ্যামোনিয়াতে এক জোড়া নিচে এক জোড়া, যদি না পারো আবার করবা, দরকার হলে তুমি ইলেকট্রোবিন্যাস করবা সাথে সাথে। নাইট্রোজেনের ক্ষেত্রে তোমার কয়টা ঘর? নাইট্রোজেনের ক্ষেত্রে সে তার কাছে লাস্টে তোমার লাস্ট শক্তি স্তরে হাত খালি আছে কয়টা? তোমার তিনটা, তাই না? লাস্ট শক্তি স্তরে তার হাত খালি আছে, ওই যে নাইট্রোজেন কত, নাইট্রোজেন 7, তার মানে পাঁচটা। তার লাস্টে হাত খালি আছে পাঁচটা। এখানে বিজুলি ইলেকট্রন আছে তোমার তিনটা, ওই তিন হাতে সে হাইড্রোজেনকে ধরবে, ধরলো ধরলো। তাহলে সে এখন অষ্টক ফিল আপ করে ফেললো। অষ্টক ফিল আপ করে এই জায়গায় একটা ইলেকট্রন আমার মুক্ত জোড় ইলেকট্রন, তারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, এই জন্য তাদেরকে আমরা বলতেছি মুক্ত জোড় ইলেকট্রন। হ্যাঁ, এখানে sp3 সংকরণের মাধ্যমে তারা আমাদের বন্ধন গঠন করবে। তাহলে এখানে অ্যামোনিয়াতে আমাদের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। অ্যামোনিয়াটার মাঝে মুক্ত জোড় ইলেকট্রন থাকার মানে এ হচ্ছে সে ওই মুক্ত জোড় ইলেকট্রনটা দান করতে পারবে। মুক্ত জোড় ইলেকট্রন দান করার মানে হচ্ছে সে প্রোটন গ্রহণ করতে পারবে। তার মানে এখন থেকে তুমি যেখানেই মুক্ত জোড় ইলেকট্রন দেখবা সেখানেই বুঝবা যে এটা অবশ্যই প্রোটন গ্রহণ করার ক্ষমতা রাখে। এই জাস্ট একটা কথা মাথায় রাখার মাধ্যমে তুমি অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারবা। এগুলো মুখস্থ করতে যাবা, তুমি মারা খাবা। মারা খাবা মানে বুঝবাই না যে এতগুলাতে কেমনে মুখস্থ রাখা সম্ভব, কখনোই সম্ভব না। অন্য কিছু অন্য অন্য কোনো কনসেপচুয়ালি বুঝতে গেলে একটু তোমার এলোমেলো হইতে পারে। এই বিষয়টা সবচাইতে সহজ আমি এভাবে মনে রাখছিলাম, তুমি এভাবে মনে রাখবা যে যার কাছেই তুমি মুক্তজোড় ইলেকট্রন দেখবা, তার মানে সে ওইটা দান করতে পারবে। দান করতে পারা মানে হলো সে দান করতে পারা মানে হলো সে প্রোটন গ্রহণ করতে পারবে। প্রোটন গ্রহণ করতে পারা মানেই হলো সে ব্রনস্টেটের নীতি অনুসারে সে ক্ষারক। ব্রনস্টেটের নীতি অনুসারে সে ক্ষারক। এভাবে আমরা বলতে পারি যে আমাদের ব্রনস্টেট লাউরি। আচ্ছা, তাহলে এভাবে আমরা বিষয়টা বুঝতে পারছি যে এক্ষেত্রে আমাদের অ্যামোনিয়ার বিষয়টা এখন এভাবে, অ্যামোনিয়া মূলত আমাদের ইলেকট্রন গ্রহণ করে, এখানে দেখো তাহলে আমরা কত সুন্দর বলে দিলাম সে প্রোটন গ্রহণ করছে দেন সে NH4 এ পরিণত হয়েছে। আসলে না, সে এই জায়গায় ইলেকট্রনটা দান করছে, সে দান করে NH4 এ পরিণত হয়েছে। বিষয়টা ছিল আসলে এমন, ঠিক আছে? তো একটা ইলেকট্রন দান করা মানে, এক জোড় ইলেকট্রন দান করা মানে অটোমেটিক্যালি একটা এক জোড় মানে প্রোটন গ্রহণ করা। বিষয়টা ইনডিরেক্টলি এভাবে বলবা। এখন এটা বুঝে গেলে তোমার পরবর্তী যে আমাদের থিওরিটা আছে এটা বোঝা আরোটা সহজ হবে তোমার।
ওকে, এখন আসো, আমরা যে পড়লাম অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে কি তুমি কোনো চেঞ্জ লক্ষ্য করছো? না, এক্ষেত্রে তোমার হাইড্রোজেন দান করা, প্রোটন দান করা একই কথা। তার মানে সে আমাদের বনস্টার সাহেব কিছুই বলেন নাই, মূলত উনি কপি করে বলেছেন, এটা থেকে আমরা এভাবে চিন্তা করতে পারি। বাট ক্ষারকের ক্ষেত্রে উনি বেশ একটা যুগান্তকারী কথা বলেছেন যে আমাদের প্রোটন গ্রহণ করা, তাহলে এটার মিনিং অনেক কিছু, আমাদের মূলত ইলেকট্রনের দিকে নিয়ে যাচ্ছে বিষয়টা। তার মানে এক্ষেত্রে আমাদের ক্ষারকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এক্ষেত্রে অ্যামোনিয়া, হিসাব করো NH3, এই NH3 এটা কি তোমার, এটা কি আর্হেনিয়াস ক্ষারক বলতে পারবে তুমি? এটা কি আর্হেনিয়াস ক্ষারক? নিশ্চয় না, কারণ আর্হেনিয়াসের মতে এটা ক্ষারক হয় না। আর্হেনিয়াসের মতে এটা ক্ষারক হয় না, কারণ আর্হেনিয়াসের মতে ক্ষারক হতে হলে তাকে ওয়েজ দান করতে হবে। যেহেতু এটা আর্হেনিয়াসের মতো ক্ষারক না, তবে এটা ব্রনস্টেটের মতো ক্ষারক। তাই আমরা বলতে পারবো সব ব্রনস্টেট লাউরি ক্ষারক, সব ব্রনস্টেট লাউরি ক্ষারক আর্হেনিয়াস ক্ষারক না। মানে সব ব্রনস্টেট লাউরি ক্ষারক আর্হেনিয়াস ক্ষারক না। কিন্তু আর্হেনিয়াস ক্ষারক, আর্হেনিয়াস ক্ষারক ওয়েজ আয়ন হলো ব্রনস্টেট লাউরি ক্ষারক। মানে এক্ষেত্রে সব ব্রনস্টেট লাউরি ক্ষারককে, সব ব্রনস্টেট লাউরি ক্ষারককে তুমি আর্হেনিয়াস ক্ষারক বলতে পারবে না। এক্ষেত্রে অ্যামোনিয়াটাকে তুমি কখনোই আর্হেনিয়াস ক্ষারক বলতে পারবে না। তবে আর্হেনিয়াস ক্ষারক হইলেই, সাপোজ আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই তোমাকে, আর্হেনিয়াস ক্ষারক অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা আর্হেনিয়াস ক্ষারক। এটাকে তুমি আবার ব্রাউনি, আমাদের এই যে ব্রনস্টেট ক্ষারকও বলতে পারবা। কি জন্য বলতে পারবা? কারণ এখানে ওয়েজ আছে, ওয়েজটার মাঝে আমাদের এখানে তোমার মুক্তোজীব ইলেকট্রন আছে, সে প্রোটন গ্রহণ করতে পারবে। সেই জন্য এটা একই সাথে আর্হেনিয়াসের কারক বটে, ব্রনস্টের কারক বলতে, সেই জন্য বলতেছে আর্হেনিয়াস কারক হলো ব্রনস্টের লাউরি কারক। মানে সকল আর্হেনিয়াস কারক ব্রনস্টের লাউরি কারক, তবে সকল ব্রনস্টের লাউরি কারক আর্হেনিয়াস কারক না, কারণ আর্হেনিয়াস কারকের মধ্যে আমাদের প্রোটন আনা নেওয়ার কথাটা বলে নাই, ঠিক আছে, যেটা আমাদের ব্রাউনস্টেড বলেছেন। তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছো। এখন এই বিষয়টা বুঝে গেলে তোমার বাকি বিষয়গুলো বোঝাটা সহজ হবে। এই জায়গায় আমাদের উদাহরণ দেওয়া আছে, দেখো HCl, এখানে পানি আছে, পানির মাঝে দেখছো দুটা মুক্ত জোড় ইলেকট্রন, সে এখানে মানে কত সুন্দর করে বোঝা যাচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন জোড় দ্বারা যুক্ত হচ্ছে। ইলেকট্রন জোড় দ্বারা যুক্ত হওয়া মানে যে কথা, প্রোটন ইলেকট্রন আমাদের হাইড্রোজেন মানে অ্যাড হওয়া বা প্রোটন দান করা যে কথা, ইলেকট্রন দান করা সেম কথা। দেখছো সে কত সুন্দর ইলেকট্রন দান করছে, যেহেতু ইলেকট্রন দান করে তাই সে আমাদের এক্ষেত্রে প্রোটন গ্রহণ করতেছে, তার মানে সে ক্ষারক। এক্ষেত্রে আমাদের পানিটা কি হিসেবে কাজ করছে? পানিটা ক্ষারক হিসেবে কাজ করছে। ওকে, গেল। এর পরবর্তী আমরা থিওরিতে চলে যাই, তাহলে আশা করি এগুলো বুঝবা যে অ্যামোনিয়া ক্ষারকে পানি প্রোটন গ্রহণ করেছে, এগুলো সব সব তুমি রিডিং দিবা, তাহলে বেশ ভালোভাবে আর বুঝতে পারবা। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি যে এক্ষেত্রে দেখো পানিটা আমাদের এই ক্ষেত্রে খেয়াল করো, পানিটা এক্ষেত্রে আমাদের খেয়াল করো পানিটা, উম, এক্ষেত্রে আমাদের এই পানিটা ইলেকট্রন দান করছে না, কত সুন্দর করে সে ইলেকট্রন দান করছে। আচ্ছা, সেই ইলেকট্রন দান করছে এবং সে এখানে আমাদের ক্ষারক গ্রহীতা হিসেবে কাজ করছে। সেজন্য মানে আমি যদি ইলেকট্রন দান করা না বলে প্রোটন গ্রহণ করার কথা বলি, মানে যে প্রোটন গ্রহণ করবে সেই তো তোমার ক্ষারক। এক্ষেত্রে যেহেতু পানি প্রোটন গ্রহণ করছে, তাই সে ক্ষারক হিসেবে কাজ করছে। বাট এই ক্ষেত্রে খেয়াল করো, অ্যামোনিয়ার ক্ষেত্রে সে অ্যামোনিয়ার সাথে সে যখন বিক্রিয়া করছে, সে প্রোটন আর গ্রহণ করে নাই, সে কি করছে, সে প্রোটন দান করা শুরু করছে। মানে এই ক্ষেত্রে সে আবার ইলেকট্রন গ্রহণ করছে। দেখো অ্যামোনিয়া এখন তাকে ইলেকট্রন যুদ্ধ দান করতেছে, অ্যামোনিয়া যে ইলেকট্রন দান করতেছে মানে কি, অ্যামোনিয়া ক্ষেত্রে প্রোটনটা গ্রহণ করতেছে। তার মানে এই ক্ষেত্রে এক জায়গায় এসিডটা হাইড্রোজেন দাতা হিসেবে কাজ করছে, এই ক্ষেত্রে এসিডটা হাইড্রোজেন দাতা মানে কি, আর্হেনিয়াস এর মধ্যে সে একটা এসিড, তার মানে এই ক্ষেত্রে সে এসিড হিসেবে কাজ করছে। আর এই হিসেবে সে ব্রন স্টেটের মধ্যে সে ক্ষারক হিসেবে কাজ করছে। তার মানে সে এক জায়গায় অ্যাসিড এক জায়গায় ক্ষারক হিসেবে যেহেতু কাজ করেছে, তাই তাকে আমরা বলবো এম্পিটেরিক যৌগ। পরীক্ষা আসে নিচে কোনটা এম্পিটেরিক যৌগ, পানি একটা এম্পিটেরিক যৌগ, কারণ সে একই সাথে অ্যাসিড এবং ক্ষার উভয় রূপে কাজ করতে পারে। পানিকে উভধর্মী যৌগ বা এম্পিটেরিক যৌগ বলা হয়, কারণ সে অ্যাসিড ক্ষারক উভয় রূপে কাজ করতে পারে। এখানে আরো দুটো উদাহরণ দেওয়া আছে, তুমি চাইলে পড়তে পারো, বুঝে যাবে। এবার অনুবন্ধী অম্লক্ষারক মানে আমি তোমাকে একটু বুঝাই দিই, হ্যাঁ, খেয়াল করো। অনুবন্ধী ক্ষারক কি? এটা কি? এটা তোমার অম্ল, এটা তোমার অম্ল, এটা তোমার ক্ষারক। আচ্ছা, এটাকে অম্ল কেন বলতেছো তুমি? সিম্পলি এটা হাইড্রোজেন দান করবে বিদায়, তাই না? এটা হাইড্রোজেন দান করবে বলে তুমি এটাকে অম্ল বলছো। ক্ষারক কেন বলছো তুমি? কারণ এটা ওয়েজ দান করবে বিধায় এটাকে ক্ষারক বলছো, কিংবা কিংবা এটা প্রোটন গ্রহণ করবে বিধায় তুমি এটাকে ক্ষারক বলছো। খুবই সিম্পল, প্রোটন গ্রহণ করে বলে বিষয়টা আরো সুন্দর হয়। কেন? এই জায়গায় দেখো প্রোটন একটা সত্য সুন্দর বেড়ে গেছে না? এই জায়গায় আমাদের হাইড্রোক্সিল দান করলে বললে বিষয়টা একটু তোমার ভুলের দিকে চলে যাবে, কারণ এই জায়গায় আমাদের ওয়েসটা দান করে নেই সে, বরঞ্চ একটা হাইড্রোজেন গ্রহণ করছে এই জায়গাটাতে, বা প্রোটন গ্রহণ করছে। প্রোটন যেহেতু গ্রহণ করছে তাকে আমরা ক্ষারক বলবো। দেখো এখানে H2 ছিল, এখানে H3 হয়ে গেছে, যেহেতু একটা প্রোটন গ্রহণ করছে, তাই তুমি সেটাকে কি বলবা, ক্ষারক বলবা। বুঝলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অম্ল বা এসিড, এটা হচ্ছে আমাদের ক্ষারক, এসিড ক্ষারক বিক্রিয়া করতেছে। এটা অম্ল, তাই না? অম্ল হাইড্রোজেন দান করার পরে, অম্ল হাইড্রোজেনের দান করার পরে
যেটাতে পরিণত হলো সেটা হচ্ছে তোমার অনুবন্ধী ক্ষারক। আবার বলি, একটা অম্ল হাইড্রোজেন দান করার পরে যেটাতে পরিণত হলো সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। এখন এটা বুঝতে হলে তোমার কমন সেন্সের একটু মাথায় মানে আনা লাগবে। কি জন্য? অম্ল কিভাবে হয়েছে? সে সে যেহেতু হাইড্রোজেন আয়ন দান করে সে অম্ল হয়েছে। এখানে ক্লোরিন সে কিভাবে গঠিত হইলো? ক্লোরিন সে গঠিত হইলো এই HCl থেকে একটা হাইড্রোজেন সরে যাওয়ার ফলে সে এখন ক্লোরিনে পরিণত হইলো। আচ্ছা, এই ক্লোরিন কিভাবে হইলো? সে এখান থেকে HCl বা হাইড্রোজেনে সরে যাওয়ার ফলে ক্লোরিন হইলো। তার মানে এখান থেকে যেহেতু ক্লোরিন থেকে হাইড্রোজেন সরে গেছে, পরবর্তীতে কোনো এক সময় যদি এখানে আবার হাইড্রোজেন আসে, তাহলে সে গ্রহণ করার ক্ষমতাটাও রাখবে। মানে এখন এই ক্লোরিনটা একটা প্রোটন গ্রহণ করতে পারবে না বা হাইড্রোজেন গ্রহণ করার ক্ষমতা আছে, কারণ তার কাছ থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে সে এই ক্লোরাইডে পরিণত হয়েছে। তার মানে এখন সে আবার একটা হাইড্রোজেন গ্রহণ করতেও তো পারে, ওই ক্ষমতাটা তার আছে। যেহেতু তার হাইড্রোজেন গ্রহণ করার ক্ষমতা আছে, তথা প্রোটন গ্রহণ করার ক্ষমতা তার আছে, যেহেতু প্রোটন গ্রহণ করতে পারলেই তাকে আমরা ক্ষারক বলি, তাই এটা একটা ক্ষারক। তবে সে যেন তেন ক্ষারক না, তাকে বলবো অনুবন্ধী ক্ষারক। কেন অনুবন্ধী? কারণ সে এসিড থেকে আসছে। বুঝে গেছে? আমি আবার রিপিট করছি, এই জায়গায় HCl আছে যেটা হচ্ছে অম্ল বা এসিড। এসিড কেন বলছি? সে হাইড্রোজেন দান করবে। হাইড্রোজেন দান করে সে যেটাতে পরিণত হইলো সেটা হচ্ছে তোমার আমাদের অনুবন্ধী ক্ষারক। খুবই সিম্পল। মানে অম্ল আমাদের হাইড্রোজেন দান করে যেটাতে পরিণত হইলো সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। অম্ল হবে ক্ষারক, ক্ষারক হবে অম্ল, এটা মাথায় রাখবে সবসময়। এখন এটা আমি তোমাকে এখন মিনিংটা বোঝাচ্ছি একটু, মানে ইনার মিনিংটা যদি বোঝাই, এই জায়গায় ক্ষারক তুমি কেন বলছো এটাকে ক্ষারক? আমরা জানি কাকে বলে, যে তোমার প্রোটন গ্রহণ করতে পারে। ক্লোরাইড কি প্রোটন গ্রহণ করতে পারবে? হ্যাঁ, সে প্রোটন গ্রহণ করতে পারবে, কারণ সেখান থেকে হাইড্রোজেন সে দান করে অলরেডি সে এটাতে পরিণত হয়েছে। যেহেতু দান করতে পারছে, সে আবার নিতেও তো পারবে। যেহেতু সে নেওয়ার ক্ষমতাটা আছে, তাই আমরা তাকে অনুবন্ধী ক্ষারকও বলতে পারবো। এবং আমাদের এখানে এই যে পানি H2O, এটা কিভাবে হয়েছে? এটা আমাদের সে এই ক্ষারকটা এই হাইড্রোজেন আয়নটা বা প্রোটনটা গ্রহণ করছে, তাই এটা আমরা কি ক্ষারক বলতেছি? আমরা জানি প্রোটন গ্রহণ করলেই সে ক্ষারক, প্রোটন গ্রহণ করলেই সে ক্ষারক। যেহেতু সে প্রোটন গ্রহণ করে ক্ষারক, প্রোটন গ্রহণ করতে পারবে, তাকে আমরা কি বলতেছি? ক্ষারক। এবং সে এটাতে পরিণত হয়েছে, এবং এটার নাম কি দিবা তুমি? দেখো, এটা কিভাবে হয়েছে? এটা হচ্ছে সে একটা প্রোটন গ্রহণ করে হয়েছে। যেহেতু একটা সে প্রোটন গ্রহণ করতে পারছে, তাই সে প্রোটন দান করার ক্ষমতাটাও রাখে। যেহেতু প্রোটন দান করার ক্ষমতা রাখে, তাই আমরা তাকে অম্লও বলতে পারি। তাই তাকে আমরা অম্ল বলতে, কারণ আমরা জানি ব্রনস্টেড মতে যারা প্রোটন গ্রহণ করে তারা ক্ষারক, যারা প্রোটন দান করে তারা এসিড। প্রোটন দান করা মানে হচ্ছে এসিড, প্রোটন বা হাইড্রোজেন দান করা মানে এসিড। কথাগুলো প্রত্যেকটা ভালোভাবে মাথায় ঢোকাও। যেহেতু সে প্রোটন দান করতে পারবে, তাই তারা এসিড। তবে সে যেন তেন এসিড না, সে হচ্ছে যেন তেন অম্ল না, সে হচ্ছে অনুবন্ধী অম্ল। কেন? সে কারণ ক্ষারক থেকে আসছে। বুঝে গেছে? আবার একটা উদাহরণ দেখো, অ্যামোনিয়াম, তার কাছে একটা তোমার প্রোটন বেশি আছে, তার মানে সে প্রোটন এক্ষেত্রে আমাদের দান করতে পারবে। প্রোটন দান করলে আমরা জানি অম্ল হয়। এক্ষেত্রে হাইড্রোজেন H- আছে, মানে হাইড্রোজেন সালফাইড আছে, সাপোজ হাইড্রোজেন সালফাইড আয়ন। তো এই ক্ষেত্রে আমাদের কি আছে তোমার? ক্ষারক, কারণ এটা হচ্ছে আমাদের প্রোটন গ্রহণ করতে পারবে। আমরা জানি প্রোটন দান করা মানে অম্ল, প্রোটন গ্রহণ করা মানে ক্ষারক। তো এই ক্ষেত্রে দেখো আমাদের এই যে NH3টা, NH4টা প্রোটন দান করে NH3 তে পরিণত হইলো। তাহলে এটা NH4টা প্রোটন দান করেছে যেহেতু, তাই আমরা সেটাকে অম্ল বলছি। বাট এই ক্ষেত্রে এখানে NH3 অ্যামোনিয়া তৈরি হয়ে গেল। আমরা অ্যামোনিয়াতে এমনিই জানি ক্ষারক, তবে সে যেন তেন ক্ষারক না, সে অনুবন্ধী ক্ষারক। হাইড্রোজেন এসটা আমাদের এখানে ওই হাইড্রোজেনটা গ্রহণ করছে, গ্রহণ করে হাইড্রোজেন সালফাইড গ্যাসে পরিণত হয়েছে। যেহেতু এখানে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা প্রোটন গ্রহণ করছে, তাই সে প্রোটন দানের ক্ষমতাও রাখে, তাই আমরা তাকে বলবো অম্ল। তবে যেন তেন না, এটা হচ্ছে অনুবন্ধী অম্ল। বিষয়টা খুবই সিম্পল। তো আমরা বলতেছি অম্ল প্রোটন দান করা, অনুবন্ধী ক্ষারক। এটা বিষয়টা খুবই সিম্পল। ঠান্ডা মাথায় একবার দেখবা, ক্লাসটা দরকার হলে আবার করবা, আরো বিষয়টা ক্লিয়ার হবে। আমি যেহেতু আগে পড়াইছি একবার, তাই দ্রুত বলতেছি। তাহলে এখানে আমরা কি বলবো? এখানে বলবো অনুবন্ধী অম্ল সমান ব্রনস্টাড লাউরি অম্ল ক্ষারক মতবাদ অনুসারে কোনো ক্ষারক অম্ল প্রদত্ত প্রোটন গ্রহণ করার পর যে অণুতে পরিণত হয় তা হচ্ছে ক্ষারকের অনুবন্ধী অম্ল। মানে তুমি এমনি বুঝে যাবা এটা হচ্ছে অম্ল না, এটা পরিণত হবে ক্ষারকে। কি ক্ষারকে? অনুবন্ধী ক্ষারকে পরিণত হবে। এটা ক্ষারক না, এটা পরিণত হবে অম্লে। কি ক্ষারক, কি অম্লে পরিণত হবে? অনুবন্ধী অম্লে পরিণত হবে। মানে এটা প্রোটন গ্রহণ করার পরে যে আয়নে পরিণত হবে সেটা হচ্ছে অনুবন্ধী অম্ল। এবার তুমি বিষয়টাকে ইনার মিনিং একটু বুঝো, কিভাবে এটাকে অম্ল বা ক্ষারক বলতেছো তুমি। গেল। এরপরে আমরা এবার কই যাব? অনুবন্ধী অম্লক্ষারকের তীব্রতা। তাহলে এক্ষেত্রে আমাদের সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড কথা বলা আছে। তীব্র বা অম্ল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকের ওই অম্লের তুলনায় তুলনামূলক মৃদু বা দুর্বল হয়। দুর্বল বা মৃদু অম্ল অ্যাসিডের অনুবন্ধী তীব্র ক্ষারক হয়। মানে তোমার তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক ওই অম্লের তুলনায় তুলনামূলক দুর্বল হয়। মানে এখানে HClটা তীব্র অ্যাসিড না, এটার যে তুমি অম্ল পাবা, এটা যে তুমি ক্ষারক পাবা, অম্লের তুমি কি পাবা? ক্ষারক পাবা, অনুবন্ধী ক্ষারক পাবা। তীব্রের জন্য তুমি মৃদু পাবা, আবার তীব্র কারকের জন্য তুমি মৃদু অম্ল পাবা।
হ্যাঁ, আবার তুমি যদি কখনো মৃদু অম্ল নাও, এটা যে অনুবন্ধী ক্ষারক পাবা সেটা হবে আবার তীব্র। মৃদু ক্ষারক নিলে যে অ্যাসিডটা পাবা সেটা হবে আবার তীব্র। মানে মৃদু হলে তীব্র হবে, তীব্র হলে মৃদু হবে। এটাই বিষয়টা, খুবই সিম্পল। এটা পরীক্ষা আসে, কিন্তু এটা পরীক্ষা আসে, আমি দেখছিলাম। চারটা দেওয়া আছে, একবার দেখে নিও, না দেখলেও আহামরি সমস্যা না, বুঝে গেলেই হবে। তাহলে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবল, সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল হয় কেন? ব্যাখ্যাটা আমরা পড়েই ফেলছি এই জায়গাটাতে, আরেকবার দেখতে পারো। এবার আসো, অ্যাসিড ক্ষারক লুইস তত্ত্ব সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা অলরেডি বুঝে গেছি যেহেতু আমরা একদম ভিতর থেকে আসছিলাম। লুইস অ্যাসিড কি, লুইস তত্ত্ব কি? তাহলে আমাদের ফার্স্ট সংজ্ঞা কি ছিল? আর্হেনিয়া সাহেব বলেছেন যারা হাইড্রোজেন দান করবে তারা অ্যাসিড, আমাদের এই যে তারপর যারা হাইড্রোক্সিল দান করবে তারা হচ্ছে তোমার ক্ষারক। এইভাবে উনি সিম্পল কথাবার্তা দিয়ে চলে গেছেন। এরপরে আমাদের ব্রনস্টেড সাহেব কি বলছে? ব্রনস্টেড সাহেব বলছে যে যারা প্রোটন দান করবে তারা হচ্ছে তোমার কি, যারা প্রোটন দান করবে তারা হচ্ছে তোমার অ্যাসিড। এই ক্ষেত্রে আমরা বলতেছি যে এক্ষেত্রে অ্যাসিডের ক্ষেত্রে আমরা যেহেতু হাইড্রোজেন মানেই তো প্রোটন, এই ক্ষেত্রে এখানে উনি কোনো চেঞ্জ করেন না, তার মানে অ্যাসিডের মাঝে কোনো চেঞ্জ হয় নাই। মনে রাখবা, ব্রনস্টেডের ক্ষেত্রে অ্যাসিডের কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে কিসে? ক্ষারে। কারণ উনি বলছে যারা প্রোটন গ্রহণ করতে পারে তারা হচ্ছে ক্ষারক। এই ক্ষেত্রে উনি তো বলছে হাইড্রোক্সালাইন দান করলে ক্ষারক, বাট উনি একটু ভিন্নভাবে বলছে যে যারা প্রোটন গ্রহণ করতে পারে তারা হচ্ছে ক্ষারক। তার মানে এনার কথায় আমাদের প্রোটনের ক্ষারকের সংখ্যা বৃদ্ধি পাইছে, এভাবে আমরা বলতে পারি। তো আমরা এই জায়গায় আরেকটা বিষয় দেখেছি একই সাথে, আমরা জানি প্রোটন দান করা মানে, এক্ষেত্রে আমরা জানি প্রোটন দান করা মানে ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ করা মানে প্রোটন দান করা, বিষয়টা একই। এই জায়গায় আমাদের এখন বিষয়টা কাজে লাগবে। খেয়াল করো, আমাদের এই জায়গায় কি বলছে সে, আমাদের ব্রনস্টেড সাহেব কি বলছে? প্রোটন দান করা মানে প্রোটন দান করলে সে এসিড বলে, তার মানে এই জায়গায় আমরা এসিডের কোনো চেঞ্জ পাই নাই। বাট আমাদের এসিড ক্ষারক তত্ত্বে খেয়াল করো, ক্ষারকের সংজ্ঞা কি বলছে সে? লুইস ক্ষারক হলো এমন যৌগ বা আয়ন যা একজোড়া ইলেকট্রন দান করে। আমি তোমাকে এবার বিষয়টা একটু মানে ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। আমি তোমাকে বলেছি প্রোটন দান করা মানে, প্রোটন দান করা মানে ইলেকট্রনটা গ্রহণ করা, একই কথা। তুমি ক্ষারকের সংজ্ঞা কি পড়েছো? ক্ষারকের সংজ্ঞা মানে ব্রনস্টেড ক্ষারক, ব্রনস্টেডের মধ্যে ক্ষারক কি বলছো? যারা প্রোটন দান করে তারা হচ্ছে, যারা প্রোটন গ্রহণ করে, যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে তোমার কি, যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে তোমার কি, ক্ষারক। এক্ষেত্রে প্রোটন গ্রহণ করা মানে কি, ইলেকট্রন জোড় দান করা। বিষয়টা মিলতেছে কিনা খেয়াল করো। লুইস ক্ষারক হলো এমন যৌগ যারা ইলেকট্রন জোড় দান করে, মিলছে বিষয়টা। ওই ক্ষেত্রে উনি বলেছেন কি প্রোটনটা গ্রহণ করা, ওই ক্ষেত্রে উনি বলছে কি প্রোটনটা গ্রহণ করা। আর এই ক্ষেত্রে আমাদের ক্ষারকের বেলায় যখন তুমি ইলেকট্রন দিয়ে কথাটা বলতেছো, মানে লুইস, বিজ্ঞানী লুইস সাহেব বিষয়টা এত বেশি উনি কমপ্লিকেটেড করেননি। উনি জাস্ট ওই প্রোটনটাকে ইলেকট্রনে নিয়ে আসছে। আমাদের ওই সাহেব, আমাদের ব্রনস্টার সাহেব জাস্ট হাইড্রোজেনটাকে উনি কি বলছে, প্রোটন দিয়ে কনভার্ট করছে। আমাদের লুইস সাহেব জাস্ট ওই প্রোটনটাকে ইলেকট্রন দিয়ে কনভার্ট করছে। বিষয়টা খুবই সিম্পল। এই জায়গায় খেয়াল করো, লুইস ক্ষারক মানে হলো এক্ষেত্রে আমরা একজোড়া ইলেকট্রন জোড় দান করা, লুইস ক্ষারক হলো একজোড়া ইলেকট্রন দান করা। আমাদের ব্রনস্টেড ক্ষারকের মধ্যে ছিল প্রোটন গ্রহণ করা। আমরা জানি প্রোটন গ্রহণ করা মানে যে কথা, ইলেকট্রন জোড় দান করা মানে ঠিক সেম কথা। গ্রহণ করা মানে যে কথা, দান করা মানে সেম কথা। ইলেকট্রন তথা প্রোটন, ইলেকট্রন এবং প্রোটনের মাঝে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের ক্ষারকের কি কোনো চেঞ্জ হয়েছে আলটিমেটলি? ওই ক্ষেত্রে আমাদের ব্রনস্টেড কি বলছে? যারা প্রোটন গ্রহণ করবে, যারা প্রোটন গ্রহণ করবে তারা হচ্ছে ক্ষারক, যারা প্রোটন গ্রহণ করবে তারা হচ্ছে ক্ষারক। এই কথার ইনডিরেক্ট কথা আমি কি বলছি? যারা ইলেকট্রন দান করবে, যারা ইলেকট্রন দান করবে তারা হচ্ছে ক্ষারক। কথাটার ইনার মিনিং কিন্তু একই। তার মানে এই ক্ষেত্রে আমাদের ক্ষারকের কোনো চেঞ্জ হয় নাই, এক্ষেত্রে ক্ষারকের কোনো চেঞ্জ হয় নাই, এক্ষেত্রে ক্ষারকের কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে কিসের? এসিডের। কেন? ওই ক্ষেত্রে আমাদের উনি বলছে কি প্রোটন দান করতে পারলেই কি, প্রোটন দান করতে পারলেই আমাদের কি হয়, প্রোটন দান করতে পারলেই তারা অ্যাসিড, প্রোটন দান করতে পারলে অ্যাসিড। ওই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সীমাবদ্ধতার মাঝে ছিলাম, যে আমাদের হাইড্রোজেন থাকতে হবে, হাইড্রোজেন থাকলেই তো প্রোটন দান করার বিষয় আসতেছে। তখন আমাদের এই প্রোটন শব্দটা বলে দিও স্পেসিফিক্যালি, আমরা সীমাবদ্ধতার মাঝে পড়ে গেছি। বাট এই ক্ষেত্রে প্রোটন শব্দটা উনি স্পেসিফিক বলেন নাই, এই ক্ষেত্রে উনি ক্ল্যারিফিকেশন করে দিয়েছেন। প্রোটন দান করা মানে হলো ইলেকট্রন জোড় গ্রহণ করা, প্রোটন দান করার মানে হলো ইলেকট্রন জোড় গ্রহণ করা। যেহেতু উনি এই ক্ষেত্রে ইলেকট্রন শব্দটা একদম স্পেসিফিক করে দিয়েছেন, তাই এই ক্ষেত্রে আমরা বলবো লুইস অ্যাসিডের ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা দূরীভূত হবে। কি জন্য? আমরা যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে তাদের দেখলেই বলবো তারা অ্যাসিড, যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে, ইলেকট্রন জোড় গ্রহণ করার ক্ষমতা থাকলেই তাদেরকে আমরা বলবো অ্যাসিড, একদম নিঃসন্দেহে। যাদের ইলেকট্রন জোড় গ্রহণ করার ক্ষমতা থাকবে তাদেরকে তুমি অ্যাসিড বলতে পারবা। এখন খেয়াল করো, কারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে, কিভাবে গ্রহণ করতে পারবে? তোমার ইলেকট্রন জোড় গ্রহণ করবে, ঠিক আছে, তোমার তো জায়গা থাকতে হবে। তুমি সাপোজ তোমার বাসায় তুমি একজনকে পার্মানেন্ট নিয়ে আসতে চাচ্ছ অ্যাজ ইউর ওয়াইফ, মানে সাপোজ তুমি ম্যারিড হবা, তো তোমার বাসায় একটা স্পেস করতে হবে ওনার জন্য। তাহলে স্পেস করলেই তো তুমি, তোমার বাসায় নতুন মেহমান আসবে, নতুন আগমন ঘটবে তার। তো তোমার বাসায় যদি স্পেস থাকে তারপর ওইটা মানে উনি আসবে, তার, তা না হলে তো আসবে না। তার মানে আমরা কখন ওই মেয়েটাকে বউ বলবো? যখন সাপোজ, আমি জাস্ট বিষয়টা এভাবে বুঝাচ্ছি, সাপোজ একটা মেয়ে, একটা মেয়ে
তোমাদের বাসায় জাস্ট আসছে, সেটা মেহমান হয়ে আসছে, তখন ওই মেয়েটার নাম শুধু মেয়ে। বাট যখন ওই মেয়েটা তোমাদের বাসায় পার্মানেন্টলি আসবে, তখন ওই মেয়েটার নাম তোমাদের বউ। হ্যাঁ, তোমাদের বাসার বউ সে। যখন সে তোমাদের বাসায় পার্মানেন্টলি আসবে, তখন সে তোমাদের বাসায় বউ। এখন পার্মানেন্টলি কখন আসবে? যখন তার থাকার জন্য জায়গা থাকবে, বা তোমার সাপোজ মনে জায়গা দেওয়ার মতো জায়গা থাকবে। আমি যদি বিষয়টা এরকম বলি, মানে যখন তোমাদের বাসায় থাকার মতো জায়গা থাকবে, তখন সে তোমাদের বউ। তা না হলে সে তোমাদের কি, তোমাদের একজন মেহমান, স্বাভাবিকভাবে। তো এই ক্ষেত্রে আমাদের এই তোমার যে আমরা পদার্থগুলোকে এসিড বলতে যাব, তাদের ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রনটাকে পার্মানেন্ট করার জন্য তাদের মাঝে জায়গা থাকতে হবে। তাদের মাঝে জায়গা থাকতে হবে, জায়গা মানে আমরা যে একটা অরবিটাল জানি, অরবিটালের যে আমরা 2n² সূত্র জানি, 2n² এর মাঝে একটা সীমাবদ্ধতা আছে। একটা অরবিটাল এতগুলো ইলেকট্রন থাকতে পারবে, এতগুলো এতগুলো ইলেকট্রন থাকলে আমরা এতগুলো ইলেকট্রন থাকার সীমাবদ্ধতা আছে। তাহলে এতগুলো চাইতে ইলেকট্রন কম থাকলে ওখানে আমাদের এবার এক্সট্রা ঢুকানো যাবে। তাহলে যার অরবিটাল অপূর্ণ থাকবে, বা এক কথায় অষ্টক অপূর্ণ থাকবে, অষ্টক অপূর্ণ থাকবে, তাদের ক্ষেত্রে আমরা বলবো এটা যাদের অষ্টক অপূর্ণ থাকবে তারা হচ্ছে তোমার ওই ইলেকট্রন যুগ গ্রহণ করতে পারবে। যদি ইলেকট্রন যুগ গ্রহণ করতে পারে, যদি ইলেকট্রন যুগ গ্রহণ করতে পারে, যদি ইলেকট্রন যুগ গ্রহণ করতে পারে, তখন তুমি সেটাকে বলতে পারবা অ্যাসিড। কি অ্যাসিড? লুইস অ্যাসিড, এক কথায়। এখন আমি কথাটাকে আরেকটু কনভার্ট করি। আমি বলেছি কি, যারা ইলেকট্রন যুগ গ্রহণ করতে পারবে তারা হচ্ছে অ্যাসিড। আমি তোমার এমসিকিউর জন্য সহজ করি, যারা ইলেকট্রন যুগ গ্রহণ করবে তারা হচ্ছে অ্যাসিড। আমি যদি আরেকটু সহজ করে বলি, যাদের সর্বশেষ শক্তি স্তর অষ্টক অপূর্ণ, তারা হচ্ছে লুইস অ্যাসিড। এখন তোমার জন্য আরেকটু ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। যখন যাদের লাস্ট শক্তি স্তরটা অষ্টক অপূর্ণ পাবা, তারাই লুইস অ্যাসিড। কারণ লাস্ট অষ্টক অপূর্ণ থাকলেই তো সে আমাদের আগত ইলেকট্রনটাকে গ্রহণ করতে পারবে। আগত ইলেকট্রনটা গ্রহণ করতে পারলেই তো সে আমাদের অ্যাসিড হবে লুইস তত্ত্ব মতে। তাহলে এখন আমাদের বিষয়টা ক্লিয়ার যে যাদের অষ্টক অপূর্ণ পাবো তারাই হচ্ছে লুইস অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে আমাদের কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে অষ্টক অপূর্ণ আছে, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে অষ্টক অপূর্ণ আছে, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে অষ্টক অপূর্ণ আছে, BF2 এর ক্ষেত্রে অষ্টক অপূর্ণ আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অষ্টক অপূর্ণ আছে, কপার 2+ ক্ষেত্রে অষ্টক অপূর্ণ আছে। আমরা যদি দেখি সবগুলো অষ্টক অপূর্ণ, তার মানে এটা হচ্ছে প্রত্যেকে লুইস অ্যাসিড। যেহেতু অষ্টক অপূর্ণ, তারা প্রত্যেকে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে, দ্যাটস ওয়াই প্রত্যেকে ইলেকট্রন গ্রহণ করে আমাদের লুইস অ্যাসিড হতে সক্ষম। তো সব ব্রনস্টেড লাউরি অ্যাসিড, সব ব্রনস্টেড লাউরি অ্যাসিড হলো লুইস অ্যাসিড, কিন্তু সকল লুইস অ্যাসিড ব্রনস্টেড লাউরি অ্যাসিড না। এই কথাটা আমি আমাদের নেক্সট ক্লাসে অ্যাড করছি। হ্যাঁ, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, ওখানে প্রবেশ করো।